হিউম্যান রাইটস ওয়াচের দেয়া প্রতিবেদন গুম ও নিখোঁজের বিষয়ে তথ্যের মিল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তবে প্রতিবেদন সংগ্রহে জাতীয় মানবাধিকার কমিশন থেকে কোনো তথ্য চাওয়া হয়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার কারণ বাজারে নিজস্ব কার্যালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। গুমের ভরে যেমন ওরা একটা কথা বলেছে, এই মাসে 48টি, এই বছরে বিগত 5 মাসে 48টি গুম হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে, আমি আমাদের দেখলাম 4 মাসের তথ্য আমাদের কাছে আছে, তো মোরালেস এরকম আমাদের কাছে দেখলাম 35টি আছে 4 মাসে। আমরা তাদের উপর বিশ্বাস রাখতে চাই, কিন্তু কোনো কোনো তথ্য যদি বাস্তবতার সাথে বাস্তব বিবর্জিত হয়, তাহলে সেটা তাদের রিপোর্টটাকে আমার মনে হয় মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলে। এটা খুব স্বাভাবিক। নির্বিচারে অ্যারেস্ট করা হচ্ছে মানুষকে আর কি, তো সেটার সাথে আমি একমত পোষণ করি না। তবে একথা ঠিক আমার দৃষ্টিকোণ থেকে যে 54-এর অপপ্রয়োগ হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সপক্ষে তথ্য প্রমাণ দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিয়েছেন অন্ধকারে ঢিল না ছোড়ার পরামর্শ। এদিকে প্রতিবেদনে গুম খুনের তথ্যকে অগ্রহণযোগ্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্যবসায়িক দেনা ও সামাজিক কারণেও অনেকে লুকিয়ে থাকেন বলে মন্তব্য করেন তিনি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি ও সিনোহাইড্রো কর্পোরেশনের প্রেসিডেন্টের সাথে সেতু ভবনে বৈঠক করেন ওবায়দুল কাদের। জানান 2018 সালের মধ্যে অন্তত বনানী পর্যন্ত অংশের কাজ শেষ করতে চায় সরকার। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তারা তথ্য প্রমাণটি স্পেসিফিক্যালি বলুক, তারপর আমরা এটা নিজেরা, আমাদের 8 তারিখে মিটিং আছে, মিটিংয়ে আমরা বসবো। 9 তারিখে পার্লামেন্ট আছে, সেখানেও আলোচনা হবে, তারপর আমরা কনক্লুড করবো। অন্ধকারে ঢিল ছুটতে তো আমি চাই না। নির্বাচনের 100 বছরের মতো পার, এ সময় দেশে অনেক ঘটনা ঘটবে, অনেক নাটক হবে, অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে, এবং এই ক্ষোভ দেশের বিরুদ্ধে যেন না হয়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অপহরণ কিংবা নিখোঁজের পর খবর পাওয়া মাত্রই খুঁজে বের করতে সচেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে প্রকাশিত গুম খুনের তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি। হিউম্যান রাইট ওয়াচ যেই প্রতিবেদনটা দিয়েছে, আমরা সেটা স্বীকার করছি না, অ্যাকসেপ্ট করছি না। নানান কারণে আমাদের দেশের মানুষ গুম হয়। কোন সময় ব্যবসায়িক কারণে গুম হয়ে যায়, যখন নাকি দানাদার হয়ে যায় লুকিয়ে থাকে, কখনো বা সামাজিক কারণে লুকিয়ে থাকে। এগুলি যদি গুম বলেন, তাহলে তো মানে গুমের ওটাকে বলে সংজ্ঞাটাকেই পরিবর্তন করতে হবে। আমাদের নিরাপত্তা বাহিনী যাদেরকেই ধরছে, তাদেরকেই আমরা আমাদের আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করে দিচ্ছি। কবি ফরহাদ মজহারের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আরও অপেক্ষা করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। দেশের প্রতিটি মানুষ যে গুম খুন অপহরণের আশঙ্কার মধ্যে বসবাস করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেই তা প্রমাণ হয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের রক্ত তৃষ্ণা মেটাতে রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে গুম করার চেষ্টা করা হচ্ছিল। ফরহাদ মজহারের অপহরণকে নিছক সন্ত্রাসী ঘটনা বলে চালানোর জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী যে বক্তব্য দিয়েছে, তা প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রসঙ্গে রিজভী আহমেদ আরও বলেন, বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবনযাপন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হলে গুম খুন, বিচার বহির্ভূত হত্যার আন্তর্জাতিক তদন্ত ছাড়া উপায় নেই। এই সমস্ত রক্তহীন করা গুম খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে। বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবনযাপন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে উক্ত আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই। বাংলাদেশে প্রতিটি জনপদে জনপদে, বাড়িতে বাড়িতে মৃত্যু ভয়, গুমের ভয়, অপহরণের ভয়, নিখোঁজের ভয়, বিনা বিচারে আটকের ভয় নিয়ে গভীর আশঙ্কায় মানুষ জীবনযাপন করছে।
বাজেট বা উন্নয়ন প্রকল্পে কালক্ষেপণ না করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান আমলাতান্ত্রিক মনোভাব ছেড়ে জনগণের খাদেম হয়ে কাজ করার। নির্বাচনী ইশতেহার বা জনগণের কাছে করা ওয়াদা আওয়ামী লীগ ভুলে যায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নই তার লক্ষ্য। বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। অনুষ্ঠানে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের হয়ে চুক্তি সই করেন সিনিয়র সচিবরা। এই কর্মপদ্ধতির ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সারা বছরের কাজের গতিশীলতার পাশাপাশি দায়বদ্ধতা তৈরি হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। এতে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের এই সংবিধানে 133 অনুযায়ী আপনারা দেখবেন যে প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছেন আপনারা সরকারি কর্মচারীরা। এখানে কিন্তু কর্মচারী বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মচারী। সেই ক্ষেত্রে আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে সংবিধানের কাছে, দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। উন্নয়ন প্রকল্প, এই উন্নয়ন প্রকল্পে এবার যত বেশি টাকা, এত বেশি টাকা কিন্তু অতীতে দেওয়া হয়নি। কাজে কোনো রকম কালক্ষেপণ না করে এটাও যেন খুব দ্রুত সম্পন্ন হয়। আর যেগুলি এখনো যেমন হয়তো সামান্য একটু বেশি টাকা দিলে শেষ হয়ে যাবে, যেগুলি শেষ করে ফেলা যায় সেই প্রকল্পগুলি খুব দ্রুত শেষ করে ফেলা, যাতে আমরা নতুন প্রকল্পে হাত দিতে পারি। ওটাকে যেন ইলাস্টিকের মতো আবার টেনে না নেওয়া হয়, সেদিকে লক্ষ্য রেখেই আপনারা কাজ করে যাবেন, সেটাই আমরা চাই। 2009 সালের পর 2014 সাল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসায় ধারাবাহিকতা রক্ষা হয়েছে বলে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের নির্দেশ দেন বর্ষার মধ্যেই উন্নয়ন পরিকল্পনা বা পেপার ওয়ার্ক শেষ করে শীতের শুরুতেই কাজ শুরু করার। আমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় এবং আমরা প্রতি 5 বছর অথবা যখনই নির্বাচন হবে আমরা জনগণের কাছেই যাব, তাদের কাছে যে আমাদের নির্বাচনী ইশতেহারে কি ওয়াদা দিয়েছিলাম তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু পারিনি এবং ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কিন্তু সেই জবাবদিহি করতে হয়, দিতে হয়। মুচলেকা দিয়ে রাজনীতি করে না বলেই আওয়ামী লীগ 2001 সালে ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাত ক্ষমতায় থাকলে শুধু নিজের ভাগ্য উন্নয়নে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার দেশকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেন্দ্রীকরণ করে বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব না। ইলেকশন মানে বন্ধ করতে না পেরে সরকার উৎখাতের জন্য মানুষ হত্যা করলো, সেটাও বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। কাজে এরা আসলে যে দেশের উন্নতি হয় না, অবনতি হয়, মানুষের কোনো মৌলিক অধিকার থাকে না, দেশের শান্তি থাকে না, এটা আজকে জনগণের কাছে স্পষ্ট। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আর ক্ষমতার ধারাবাহিকতা বজায় থাকলেই এদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের পর আবারও রাজধানী বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বনানীতে দ্য রেন্ট্রি হোটেলে 2 ছাত্রীকে জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের রেশ কাটতে না কাটতে আবারও একই এলাকার 2 নম্বর রোডের নেম ভিলেজের দোতলার একটি ফ্ল্যাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্যবসায়ী বোরহানুদ্দিন বেলালের ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নির্যাতিতা তরুণীটি। মঙ্গলবার রাত 11:30টার দিকে বাহাউদ্দিন ইভানের সঙ্গে জন্মদিনের পার্টিতে আসেন ভুক্তভোগী তরুণী। প্রায় 4 ঘন্টা পর কান্নারত অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে বনানী থানায় নিয়ে যান নেম ভিলেজের ম্যানেজার। ওই মেয়েটা কান্নাকাটি করছিল যাওয়ার সময়, ওনার বেরোতে চাইনি নাকি, এখন উনি জোর করে বের করে দিচ্ছে। নির্যাতিতা নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান প্রতিবেদন পেতে সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। আমরা 48 ঘন্টা যেগুলো হয় নাই, যে সময়টা আসছে এটা খুব শর্ট টাইমের মধ্যে আসছে। যদি সত্যিকার অর্থে কিছু ঘটে থাকে তাহলে এটা কেমিক্যাল অ্যানালাইসিস এবং অন্যান্য রিপোর্টগুলোর পজিটিভ রেজাল্ট আসার কথা, আসলে আমরা ওইভাবে পজিটিভলি আমরা লিখব। স্ত্রী ও 2 সন্তান নিয়ে বাবা মার সঙ্গে দোতলার এই ফ্ল্যাটে থাকেন বাহাউদ্দিন ইভান। ঘটনার রাতে তারা কেউ বাসায় ছিলেন না। মালিকের পোলাপান বা মালিকের মানে ওয়াইফ, এরা যদি সঙ্গে করে একটা লোক নিয়ে যায়
আমাদের এখতিয়ার নেই তার কাছে কিছু জিজ্ঞেস করা। বনানীর ৮ নম্বর রোডে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বাহাউদ্দিন ইভানদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে সুরমার পানি। এতে চরম দুর্ভোগে বন্যা কবলিত কয়েক লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চল শুধু নয়, জেলার বেশ কটি উপজেলার মূল সড়ক ও হাটবাজার প্লাবিত হওয়ায় ব্যবসা বাণিজ্য নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। ত্রাণ সরবরাহ অপ্রতুল হওয়ায় হাহাকার বন্যার্তদের। সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীমকে নিয়ে আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় তলিয়ে গেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ সহ ৯টি উপজেলার প্রায় ৮০% এলাকা। পানিতে থই থই করছে উপজেলার প্রাণকেন্দ্র ফেঞ্চুগঞ্জ বাজার। দোকানপাটে পানি ঢোকায় ব্যবসা বাণিজ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। দোকান প্রায় বন্ধ থাকে, পানির কারণে দোকান বন্ধ থাকে। কাস্টমার তো অবশ্যই এই তো না, আমাদের তারিয়াগুলা নষ্ট হয়ে যায় পানি। আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত, যেগুলা মাল আছে সব নষ্ট হয়ে যাইতেছে। আধা ডোবা ঘরবাড়ি ছেড়ে যেতে না পারলেও বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকটে বানভাসীরা। আর তাই ট্রলার বা নৌকা দেখলেই ত্রাণের আশায় ভিড় জমান অনেকে। কিছু পাইছি না স্যার, আপনার ওনারে মরিয়া পানির মাঝে একটু পাইলিয়া পড়ছে, পরিবারের মাঝে আমরা কিছু দেই না। সিলেটের এই সংসদ সদস্য জানালেন, চাইলেও চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না। ত্রাণের জন্য যেটা আসছে সেটা ৩২ টন, আর আমরা আজকে আরো 18 টন পেয়েছি, তাহলে হবে ইকুয়াল টু 40 টন। এই 40 টন দিয়ে যতটুকু কোলানো যায় ততটুকু কোলানো। এরপরে প্রবাসী ভাইয়েরা সাহায্য করছে, আমি নিজে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সাহায্য করে যাচ্ছি। সিলেটের বিভাগীয় কমিশনারও জানান, বাজেট বরাদ্দ কম থাকায় ত্রাণ বাড়ানো কঠিন হয়ে পড়েছে। বন্যার কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখারও কথা জানান তিনি। বাচ্চাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এত স্কুলগুলো প্লাবিত হয়নি কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে স্কুল বন্ধ রাখতে হচ্ছে। বাঁচার তাগিদ থেকে দ্রুত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা চান বন্যা দুর্গতরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের ৯টি উপজেলার প্রায় ৩০০-র বেশি গ্রাম। এসব গ্রামের প্রায় ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও তারা বেশিরভাগই কোনো ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ করেছেন এসব বানভাসী মানুষ। একই সাথে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ফেঞ্চুগঞ্জ, সিলেট।